আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি এবং মুজাহিদ স্যার মিলে যে ক্লাসটা এখানে করতে যাচ্ছি সেটি হলো আমাদের 301 নাম্বার নতুন বিল্ডিংয়ের ক্লাসরুমের এই বোর্ড। তোমরা দেখে হয়তো বুঝতে পারো, অর্থাৎ তোমাদের ক্লাসে এসে আমরা আজকের ক্লাসটি নিচ্ছি। শ্রমবাজার চ্যাপ্টারটির সবচেয়ে শেষ টপিকস হলো এটি টপিকস শ্রমিক সংঘ এবং শ্রমিক সংঘের কার্যক্রম। তো প্রথমে আসি যে শ্রমিক সংঘ কি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILO বিভিন্ন শিল্প কারখানা স্থাপনের জন্য কিছু শর্ত দিয়েছেন। সেই শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হল শ্রমিকদের স্বার্থ আদায়ের শর্ত। তারই পরিপ্রেক্ষিতে পৃথিবীর সকল শিল্প কারখানায় শ্রমিকদের একটি সংঘ থাকে, যার নাম ইংরেজিতে বলে ট্রেড ইউনিয়ন বা বাংলায় শ্রমিক সংঘ। তো প্রথমে আসি, শ্রমিক সংঘ বলতে কি বোঝায়। ILOর নির্দেশনা মোতাবেক শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট সকল অধিকার আদায়, ন্যায় প্রতিষ্ঠা, শ্রমিকের ন্যায্য মজুরি, শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা, শ্রমিকের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার জন্য যে সংঘ প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় শ্রমিক সংঘ। এবার আসি যে শ্রমিক সংঘের কাজ কি। আমি এখানে শ্রমিক সংঘের কাজের মধ্যে 4টি কাজকে প্রাধান্য দিয়েছি। একটি হলো কল্যাণমূলক কার্যাবলী, পরেরটি হলো রাজনৈতিক কার্যাবলী, তারপরটি হলো সংগ্রামী কার্যাবলী এবং চতুর্থ নম্বরটির নাম হলো আপোষমূলক কার্যাবলী। এখন যদি আমরা বলি যে শ্রমিক সংঘ কি, তাহলে এক কথা এভাবেও বলতে পারি, কল্যাণমূলক, রাজনৈতিক, সংগ্রামী এবং আপোষমূলক কার্যাবলী যে সংঘের তাকে বলা হয় শ্রমিক সংঘ। শ্রমিকের কল্যাণের জন্য শ্রম সংঘের বা শ্রমিক সংঘের কার্যাবলী, তার নাম হলো কল্যাণমূলক কার্যাবলী। এই কল্যাণমূলক কার্যাবলীকে আবার আমি কতগুলো পয়েন্ট আকারে দেখিয়েছি। একটি হলো শিক্ষা, তারপরে প্রশিক্ষণ, চিকিৎসা এবং সর্বশেষ হলো চিত্ত বিনোদন। শিক্ষার মাধ্যমে শ্রমিক নিজেকে সমৃদ্ধ করে, আর প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিক দক্ষতা অর্জন করে। শ্রমিক সংঘের এই কল্যাণমূলক কার্যাবলীর মাধ্যমে তারা একটি ফান্ড গঠন করে, যে ফান্ডের মাধ্যমে শ্রমিকদের কাজ সংশ্লিষ্ট শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন। অর্থাৎ একজন শ্রমিক তার কর্মজীবনকে কিভাবে চালিয়ে নেবেন সেটির জন্য তাকে ওই সংশ্লিষ্ট কাজের শিক্ষা গ্রহণ করতে হবে, সাথে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেই তার কর্মজীবনটি চালিয়ে যাবেন। অর্থাৎ শ্রমিক সংঘই এই কাজটি করে থাকেন। আমি প্রথমেই বলেছি, শিক্ষার মাধ্যমে
শ্রমিক নিজে সমৃদ্ধ হয় আর প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে। তারপরে যেটি বলছে চিকিৎসা এবং চিত্ত বিনোদন। কল্যাণ ফান্ডের মাধ্যমে জমাকৃত অর্থ চিকিৎসা ব্যয়ের জন্য শ্রমিক ব্যবহার করতে পারবেন। এটির নিশ্চয়তা করে থাকে এই কল্যাণমূলক শ্রমিক সংঘের কার্যাবলীর মাধ্যমে। আর কাজের পাশাপাশি চিত্ত বিনোদনেরও দরকার হয়ে থাকে। সেই চিত্ত বিনোদন এর ব্যবস্থা করে থাকেন শ্রমিক সংঘ। বিভিন্ন অকেশনে কিছু বোনাস দিয়ে থাকেন, বা এক দেশ থেকে আর এক দেশে কিভাবে ভ্রমণ করে নিজেকে কিছুদিনের জন্য আরও বেশি সমৃদ্ধ করতে পারেন সে বিষয়টি এই শ্রমিক সংঘ করে থাকেন। এরপরের যে কার্যাবলী সেটি হলো রাজনৈতিক কার্যাবলী, অর্থাৎ শ্রমিক সংঘ কি করে? রাজনৈতিক কার্যাবলীতে অংশগ্রহণ করে থাকে, বিশেষ করে আইন প্রণয়ন। শ্রমিক সংঘ কোন ধরনের আইন প্রণয়ন করে থাকে? শ্রমের সাথে সংশ্লিষ্ট আইন, যেমন শ্রমিকের কর্মের ঘন্টা, শ্রমিকের ন্যায্য মজুরির পাওনা, দেশে শিল্প কারখানায় শ্রমিকের কাজের সুষ্ঠু পরিবেশ, বেতনের নিশ্চয়তা, বোনাসের নিশ্চয়তা, একজন শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্ষতিপূরণ দেওয়া, তার পরিবারকে আর্থিক প্রণোদনা দেওয়া, এ সকল বিষয়ে এই শ্রমিক সংঘ আইনে পরিণত করার জন্য সরকারের সাথে কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় অনেক দেশে যে তারা রাজনৈতিক দল গঠন করে, যেমন ইংল্যান্ডে রয়েছে লেবার পার্টি, বাংলাদেশেও আছে লেবার পার্টি। পৃথিবীর বিভিন্ন দেশে এই শ্রমিকদের স্বার্থ আদায়ের জন্য বিভিন্ন দল গড়ে ওঠে, কেননা সারা পৃথিবীতেই চলে আসছে এই শ্রমিকদের ঘাড়ে বা কাঁধে ভর করে। আমরা আজকে যে সভ্যতা দেখছি, এই আধুনিক সভ্যতা, আমাদের প্রতিনিয়ত যে জীবনযাপনের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আমরা করছি, তা কিন্তু ওই শ্রমিকের ঘাড়ে ভর করেই আমরা এটা করতে পারছি। তো এই জন্যই শ্রমিক রাজনৈতিক দল গঠন করে এবং নির্বাচনে অংশগ্রহণ করে। অনেক দেশে জয়লাভ করে, অনেক দেশে করে না। এবং আমি আরেকটি বিষয় লিখেছি, লেজুর ভিত্তি করে তারা। লেজুর ভিত্তি কেমন? আমাদের দেশে প্রধান দুটি দলের শ্রমিক লীগ, শ্রমিক দল রয়েছে, তার মানে তারা রাজনীতির সাথে লেজুর ভিত্তি করছে। তার মানে বোঝা যায় যে শ্রমিক সংঘ নির্বাচনে অংশগ্রহণ করে লেজুর ভিত্তিও করে থাকে। এরপরের যে বিষয়টি সেটি হলো সংগ্রামী কার্যাবলী। সংগ্রামী কার্যাবলী কি? এই সংগ্রামী কার্যাবলীকে আমরা এক কথায় যদি বলি, ন্যায়সঙ্গত দাবি দেওয়া আদায়। ন্যায়সঙ্গত দাবি দেওয়া কি? যেমন তার বেতন পাওয়ার অধিকার, প্রতি মাসের 1 তারিখে বেতন পাওয়ার অধিকার হলো তার সংগ্রামী কার্যাবলীর একটি। যেমন আমরা দেখি বাংলাদেশের ঈদ এবং কোরবানি আসলেই
আশুলিয়া, উত্তরা, বাড্ডা, সাভার, গাজীপুর যেসব অঞ্চলে শিল্প কারখানা রয়েছে, বেতন এবং বোনাস দাবি আদায়ের জন্য তারা রাস্তা ব্লক করে দেয়। অর্থাৎ এটি তাদের সংগ্রামী কার্যকলাপের একটি কাজ বা একটি বৈশিষ্ট্য। তো বেতনের সাথে আবার যে কথাটা বলছি, ন্যায্য মজুরি। আমাকে দিয়ে শিল্প প্রতিষ্ঠানের মালিক 8 ঘন্টা আইএলওর সনদ অনুযায়ী একজন শ্রমিক কাজ করবে 8 ঘন্টা, কিন্তু তাকে দিয়ে 12 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু ওই 12 ঘন্টা কাজের যে ন্যায্য মজুরি, সেই মজুরিটা দেওয়া হচ্ছে না। অর্থাৎ ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আদায়ের জন্য তারা কাজ করে থাকে, যেটি সংগ্রামী কার্যগুলির অন্তর্গত। এই যে ন্যায্য কার্যগুলি আবার এই রাজনৈতিক কার্যগুলির আইন প্রণয়নের মধ্যে একটা অংশ। আমি একটু আগে যে কথাটা বলেছি ন্যায্য মজুরির ক্ষেত্রে, কাজের সময় তারা কাজ করবে, অর্থাৎ কাজের সময়টা, অর্থাৎ জাতিসংঘের নিয়ম অনুযায়ী বা আইএলওর নিয়ম অনুযায়ী কাজের সময় হলো 8 ঘন্টা। এরপরে 1 মিনিট কাজ করলেও তাকে বাড়তি মজুরি দিতে হবে। তো এই যে কাজের সময়, এই কাজের সময় নির্ধারণ ও সংগ্রামী কার্যকলাপের একটি বৈশিষ্ট্য। তারপরে যেটি হলো চাকরির নিরাপত্তা। আমরা সবাই নিরাপত্তা চাই। এই নিরাপত্তা সামাজিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে। আর সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে আরও অনেক নিরাপত্তা রয়েছে, যেমন চাকরির নিরাপত্তা। আমার চাকরির নিরাপত্তা নিশ্চিত করার জন্য অর্থাৎ এই চাকরির নিরাপত্তা সংগ্রামী কার্যকলাপের একটি অংশ। যে শ্রমিক কোনো শিল্প কারখানায় চাকরি করেন, ওই চাকরিটি কি তার থাকবে কি থাকবে না, এটির নিশ্চয়তার জন্যে শ্রমিক সংঘ কাজ করে যায়। তো আমরা দেখলাম যে বেতন, ন্যায্য মজুরি, কাজের সময় এবং চাকরির নিরাপত্তা, এটি হলো সংগ্রামী কার্যকলাপ। এবং সর্বশেষ যেটি হলো আপোষমূলক কার্যকলাপ। আপোষমূলক কার্যকলাপের মধ্যে কয়েকটি বিষয়, যেমন শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার আদায় এবং কল্যাণ বৃদ্ধি। শ্রমিক কাজ করে, সময় চলে যায়, বয়স বাড়ে, অর্থাৎ সমাজে তার একটি মর্যাদার বিষয় রয়েছে। যে বিষয়, বেতনের বিষয়, ভাতার বিষয়, বোনাসের বিষয়, এটি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার জন্য শ্রমিক সংঘ মালিক পক্ষের সাথে, শিল্প মালিকের সাথে আপোষ করে থাকেন, যেটা আইন প্রণয়ন করে থাকেন রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে। অর্থাৎ আমি একজন শ্রমিক, আমার সমাজে মর্যাদা আছে, এটা প্রতিষ্ঠার জন্যই তারা আপোষমূলক কাজ করে থাকেন। তারপর যেটা বলেছি, অধিকার আদায় এবং কল্যাণ বৃদ্ধি। আপোষ ছাড়া মূলত কোনো কিছু সম্ভব হয় না। আপোষের মাধ্যমেই অনেক জটিল কাজ সম্পাদন করা সম্ভব। মালিক এবং শ্রমিকের মধ্যে এই উভয়েরই স্বার্থ রক্ষার জন্য মধ্যবর্তী যেটি কাজ, সেটা হলো আপোষ। শ্রমিক সংঘ এই আপোষের কাজটি করে থাকেন। অর্থাৎ আপোষের মাধ্যমেই শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা পাবে, অধিকার আদায় হবে এবং সর্বশেষ কল্যাণ বৃদ্ধি হবে। আশা করি তোমরা সবাই নিজ নিজ গৃহে ভালো আছো, সুস্থ আছো। আজ আর নয়, আগামী দিন বা আগামী ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।